নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আলোচনা করব আপনাদের মহুয়া মৈত্র গতকাল যে প্রেস কনফারেন্সটি করে প্রশ্ন উস্কে দিয়েছেন সেটির বিষয়ে। মহুয়া মৈত্র গতকাল দিল্লি থেকে প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশনের দিকে তোপ দেখেছেন এবং নির্বাচন কমিশন আদৌ নিরপেক্ষ কিনা এই বিষয়ে কিন্তু আজকে ভারতবর্ষের রাজনীতিতে ব্যাপক বড় একটা প্রশ্ন চিহ্ন পড়তে চলেছে। কিভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন, আমরা দেখবো আজকের এই এপিসোডে। কি বলেছেন মহুয়া মৈত্র দেখবো এই এপিসোডে। পাশাপাশি আপনাদেরকে নিয়ে চলে যাব বারুইপুরে গতকাল একটি বয়ান এসেছে প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের। প্রসেনজিৎ বিশ্বাস আপনাদের সকলেরই মনে থাকবে, বারুইপুরে এক নাবালকের মৃত্যু ঘটেছিল এবং ফুটবল খেলাকে কেন্দ্র করে সেই নাবালকের গায়ে ছুরি চালানো হয়েছিল। পরবর্তীকালে সেই নাবালকের মৃত্যু হয় এবং এই ঘটনাকে হিন্দু মুসলমান অ্যাঙ্গেল দিয়েছিল পশ্চিমবঙ্গের একটি বিশেষ মিডিয়া চ্যানেল। সেই মিডিয়া চ্যানেলের বিরুদ্ধেই অবশেষে মুখ খুলল প্রসেনজিৎ বিশ্বাসের পরিবার। কিভাবে সেই মিডিয়া চ্যানেল মিথ্যাচারণ করেছে সেটাও তারা পরিষ্কার জানিয়েছে। গতকাল দেখাবো আপনাদেরকে এই এপিসোডে। আমি আপনাদেরকে তারপরে নিয়ে চলে যাব ভারতীয় জনতা পার্টি নির্বাচনের সময় একটি প্রতিশ্রুতি দিয়েছিল, ভয় আউট ভরসাইন। আর এই প্রতিশ্রুতিটাতে শুধুই মাত্র নামকা বাস্তা প্রতিশ্রুতি, সেটা বারবার প্রমাণ পাচ্ছে কি তার কারণ গতকাল একটি ভিডিও আমাদের সামনে এসেছে যেখানে কলেজে পড়া এক যুবক এক অভিযোগ করেছিল এবিভিপি যারা করে তারা 5 টাকা করে চাঁদা নিচ্ছে বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে অবৈধভাবে। আর সেই যুবকের পেছনে এখন কিভাবে এবিভিপির কর্মকর্তা, আরএসএস এর কর্মকর্তা এবং বিজেপির কর্মকর্তারা প্রকাশ্যে পড়ে গিয়েছে সেই ভিডিও আজকে বাজারে ছড়িয়ে পড়েছে এবং দেখাবো সেই যুবক ছাত্র কিভাবে নিজে মৃত্যু ভয় পাচ্ছে। দেখাবো কুণাল ঘোষ কি বলেছেন, শুভেন্দু অধিকারী গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারুইপুরের সূর্যপুরে যে বাচ্চা নাবালিকা মেয়েটির সঙ্গে ঘটনা ঘটেছিল তার কম্পেনসেশন হিসাবে 25 লক্ষ টাকা পরিবারকে দিয়েছে। এই বিষয়ে কি বললেন কুণাল ঘোষ দেখাবো আজকের এই এপিসোডে। এবং রাজ্যের আশা কর্মীরা আজকে কতটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছে, থানার দ্বারস্থ হচ্ছে, সেটাও আজকে এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো। সমস্ত কিছু বিষয় থাকবে আজকের এই এপিসোডে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আমাদের ব্যাকআপ চ্যানেল হিন্দি চ্যানেল ইন্ডিয়া পালস উইথ দীপ, এই চ্যানেলটিরও লিংক কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে, আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন প্রথমে শুরু করা যাক মহুয়া মৈত্র গতকাল যে প্রেস কনফারেন্সটি করেছে সেই প্রেস কনফারেন্সের ব্যাপার নিয়ে। কি বিষয়ে মহুয়া মৈত্র গতকাল দিল্লি থেকে প্রেস কনফারেন্স করলেন আপনারা সকলেই জানেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটি দ্বিধাবিভক্ত সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। আসল তৃণমূল কারা, নকল তৃণমূল কারা, এই বিষয় নিয়ে ব্যাপক সরগরম চলছে পশ্চিমবঙ্গের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসল তৃণমূল নল, আসল তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এমনটাও আজকে শুনতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরকে। এর মধ্যেই নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছিলেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। আর সেই নির্বাচন কমিশন দুপক্ষকেই কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস প্রোভাইড করার কথা বলেছিল, দুই পক্ষকেই সময় বেঁধে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস। তারা তো বহুদিন আগেই সমস্ত কিছু আইনি প্রক্রিয়া মেনে নির্বাচন কমিশনের কাছে উত্তর পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তারা ঘুঁটি সাজাতে সাজাতে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে নিজেদের উত্তর পৌঁছাতে পারেননি। আর এই বিষয়ে যে ডেডলাইন ছিল সেই ডেডলাইনটি কিন্তু ইতিমধ্যেই শেষ হওয়ার পরেও নির্বাচন কমিশন তাদের ফয়সালা শোনাতে চাইছে না। আর এই ঘটনার উপরেই বিস্তারিত প্রেস কনফারেন্স করে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এবং তিনি জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যিনি আসল সুপ্রিমো তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটি চিঠিও পর্যন্ত করেছেন। দেখুন, আমাদের যে গদ্দার গ্যাং বলবো, এই গদ্দার গ্যাং নির্বাচন কমিশনে গিয়েছিল জুলাই মাসের 2 তারিখ। তারা একটা আবেদন করেন, একটা রেপ্রেজেন্টেশন দেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন কোনোদিন এত তৎপরতার সাথে কাজ করে না, কিন্তু এবার দেখা গেল যেদিনই এই গদ্দার পার্টি নির্বাচন কমিশনে গেলে 2 তারিখ 2রা জুলাই, সেই দিন 4 না 5 ঘন্টা পরেই অতি তৎপরতার সাথে নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে একটি চিঠি লেখে এবং বলে যে আমরা ঋতব্রত গ্যাং থেকে এই চিঠিটা পেয়েছি, এটার আপনারা উত্তর দিন, আপনারা যেটা রিপ্লাই হবে সেটা আমরা ঋতব্রত গ্যাংকে দেব। এবং ঋতব্রত গ্যাংকেও তারা চিঠি লিখে বললো যে আপনারা আপনাদের সাইটটা দেন এবং সেই চিঠিটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে দেওয়া হবে। এই চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন থেকে আমাদের 6 তারিখ জুলাই অবধি টাইম দেওয়া হলো, সময়সীমা বেঁধে দেওয়া হলো নির্বাচন কমিশনকে, দুপক্ষকে। আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস 6 তারিখ জুলাইয়ের ইমেলে আমাদের উত্তর সমস্ত নথিপত্র দিয়ে সম্পূর্ণভাবে কমপ্লিট করে এটা আমরা ইমেল করে পাঠাই। তারপরে সশরীরে আমাদের 3 জন জনপ্রতিনিধি, সাগরিকা ঘোষ ডেপুটি লিডার রাজ্যসভা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লোকসভায়, আমরা 3 জন সশরীরে অশোকা রোডে নির্বাচন সদনে গিয়ে
চিঠিটা জমা করলাম এবং তারপরে একটা প্রেস কনফারেন্সে করলাম। ঋতব্রত গ্যাং, গদ্দার গ্যাং কিন্তু সশরীরে যায়নি এবং পরে জানা গেল তারা নাকি একটি এক্সটেনশন, এই সময়সীমা বাধাবার একটি আর্জি করেছে। সেই আর্জি তাদের মঞ্জুর করা হয় এবং নির্বাচন কমিশন বলে যে এই গদ্দার পার্টি তাদের আর্জিটা 10ই জুলাই এটা দিতে পারে 5:30 প্রায় 48 ঘন্টারও বেশি, এখন প্রায় 60 ঘন্টা হতে চলেছে, 72 ঘন্টা হতে চলেছে। কি দেখা যাচ্ছে? কোনো জবাব এই গদ্দার পার্টি থেকে আসেনি, কারণ নির্বাচন কমিশন আমাদের লিখিতভাবে জানিয়েছিল তো যেটা এই রিপ্লাইটা পাবে আমাদের সেটা দেবে। তাই আজকে গতকাল রাত্রিরে আজকে আমাদের মাননীয় চেয়ারপারসন মমতা ব্যানার্জি তিনি একটি লিখিতভাবে সেক্রেটারি নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে আপনারা নিরপেক্ষ সাংবিধানিক বডি, ভারতবর্ষের ট্যাক্স পেয়ার পেস ফর দিস বডি, তাই আপনারা যখন সময়সীমা বেঁধে দিয়েছিলেন 6 জুলাই, আমরা ঠিক টাইম মতো দিয়েছি, গদ্দার পার্টি দেয়নি। তারপর তাদের আবেদন মঞ্জুর করে আপনারা সেটা বাড়িয়ে 10 তারিখ করেছিলেন। 10 তারিখ এসে চলে গেছে, তবুও কোনো রিপ্লাই আসেনি। তাই এখন ইন দ্য ইন্টারেস্ট অফ ফেয়ারনেস এখন কিন্তু কেবল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যেই রিপ্লাইটা, যেই জবাবটা, যেই নথিপত্র আমরা দিয়েছি, কেবল সেটার ভিত্তিতে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন যেন তাদের ইনকোয়ারিটা কমপ্লিট করে। কারণ এটা নিশ্চয়ই প্রযোজ্য নয় বা নিশ্চয়ই এটা কোনোভাবেই বিচারের দিক থেকে দেখুন, আইনের দিক থেকে দেখুন, কোনোভাবেই এটা ঠিক নয় যে আমরা চিঠি দেব, সেই চিঠির কপি নির্বাচন কমিশন গদ্দার পার্টিকে দেবে আর গদ্দার পার্টি তারপর আমাদের নথিপত্র খুঁটিয়ে সেটাকে বেসিস করে তারা তাদের রিপ্লাইটা করবে তাদের টাইম নিয়ে। সেটা তো হয় না। You cannot have a compromise referee. We have a compromise referee, but please, we are asking for the compromise referee not to be so openly compromised. ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গোষ্ঠীকে গদ্দার গ্রুপ থেকে শুরু করে নির্বাচন কমিশনের যে স্বচ্ছ ভাবমূর্তি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিলেন মহুয়া মৈত্র, যারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী সাংসদ রয়েছেন। আর এই বিষয়টা আজকে প্রকাশ্য খালি চোখে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত এত ঢিলেমি করছে। আজকের খবর বলছি, নির্বাচন কমিশন আবার এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী যারা তৃণমূল কংগ্রেস নিজেদেরকে দাবি করছে তাদেরকে কিন্তু 15 দিন এক্সট্রা সময় বাড়িয়ে দিয়েছে। 15 দিন এক্সট্রা সময় কি মমতা বন্দ্যোপাধ্যায়দের ক্ষেত্রে দেওয়া হতো? এটা কিন্তু আজকের দিনে প্রশ্ন উঠছে। কিন্তু নির্বাচন কমিশন আশ্চর্যজনকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা কিন্তু জবাব দিতে পারছে না, তারা নিজেদের চিঠি তৈরি করতে পারছে না, নিজেদের ঠিকমতো ডকুমেন্টস প্রোভাইড করতে পারছেন না। তারপরেও কিন্তু আবার 15 দিন সময় তাদেরকে বাড়িয়ে দেওয়া হলো। যখন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি করছেন যে কেন এত সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে, ইতিমধ্যেই ফয়সালা যেন জানিয়ে দেওয়া হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়দের যে কমিটি রয়েছে সেটাই নিশ্চয়ই একেবারে বাস্তবসম্মতভাবে সত্য। তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়দের বেশিক্ষণ সময় লাগছে না। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা কি বিজেপি কিংবা নির্বাচন কমিশনের সঙ্গে মিশে কোন রকমের খেলা খেলার চেষ্টা করছে? এটাই আজকে প্রশ্ন তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী রয়েছেন তারা। কারণ এতদিন সময় তাদেরকে এক্সট্রা কেন দেওয়া হচ্ছে? ইতিমধ্যেই কিন্তু বাদল অধিবেশন শুরু হয়ে যাবে লোকসভাতে, তারপরে কি এই খেলাকে আরো ভালোভাবে সাজানো যাবে? সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা রয়েছে সেটা নিয়ে আজকে প্রশ্ন উঠে যাচ্ছে। আর ওইদিকে নির্বাচন কমিশনের কাছে কোন রকম উত্তর না দিয়ে 15 দিন এক্সট্রা টাইম বাড়িয়ে নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা পৌঁছে গেল গান্ধী মূর্তি পাদদেশে। সেখানে 21শে জুলাই তারা কন্ডাক্ট করবে, সেটারই প্রস্তুতি দেখতে। দেখুন, আমি যেটা বলি আমাদের প্ল্যানটা তুমি এখানে 120 থেকে 30 জন অন্তত আসবে, 130 তার মাঝে তুমি একটা জায়গায় শহীদ পেয়েছি, শহীদ প্রতিবার যখন ডান্সের আমি যেটা বলি আমাদের 130 ডান্স হবে, এমন একটা জায়গায় শহীদ পেতে করবি যা নিজেরা দেখতে পাচ্ছি যাতে শহীদের মালা ওর বাদ বুঝে নেবেন। না না আমরা আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি এবং যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তাদের কাছে এর থেকে বড় নিন্দার বিষয় বা এর থেকে বড় অবাক হওয়ার বিষয় কিছু নেই যে 21শে জুলাইয়ের অন্যতম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন কমিউনিস্ট ছিলেন সেই কমিউনিস্টদের দলই এই 21শে জুলাই যে 13 জন শহীদ হয়েছিল তাদের উপরে গুলিবর্ষণ করার অর্ডার দিয়েছিল পুলিশকে। আর সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে শহীদ তর্পণের জন্য তার একদম প্রাণ কেঁদে উঠছে এবং তৃণমূল কংগ্রেসের আসল দাবিদার তিনি এবং শহীদ তর্পণ করার জন্য 21শে জুলাইয়ের অন্যতম হোতাও তিনি। আর সব থেকে বড় অবাকের
দুর্ভাগ্যের বিষয়, যারা তৃণমূল কংগ্রেসটা দীর্ঘদিন ধরে পুরনো দিন ধরে করে এসেছে, অনুব্রত মণ্ডলদের মতো মানুষ, তারা আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই 21শে জুলাই কন্ডাক্ট করার দায়িত্ব হিসাবে তাদের ক্যাপ্টেন হিসাবে মেনে নিয়েছে। জানি না এই আশ্চর্যজনক সার্কাস পশ্চিমবঙ্গ থেকে কবে শেষ হবে, কিন্তু একটা বিষয়ে প্রশ্ন আজকে উঠে যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা একেবারে বিশ্বাসের সঙ্গে শহীদ দিবস আগামী 21শে জুলাই গান্ধী মূর্তি পাদদেশে কন্ডাক্ট করতে চলেছেন, তাহলে কর্মী সমর্থক তাদের কোথা থেকে আসবে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন পশ্চিমবঙ্গে। আজকে পশ্চিমবঙ্গে 21শে জুলাই কি এমন একটি 21শে জুলাই পরিণত হবে যেখানে স্টেজে শুধুমাত্র নেতারা বসে থাকবে, আর নিচে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বিজেপির কাছ থেকে কর্মী ধার নিয়ে আসবেন? এ বিষয়ে একটা প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠে আসছে এবং বিভিন্ন রাজনৈতিক মহলের ব্যক্তিরা প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আদতে এত তৃণমূল কংগ্রেস কর্মী কোথায় পাবে? তাদের কাছে টাকার এই মুহূর্তে মনে হয় না অভাব রয়েছে, তাই তারা কি কোনো প্রাইভেট এজেন্সিকে লোক আনার দায়িত্ব দেবে? কাউকে কি টিফিনের বিনিময়ে লোক আনা হবে, নাকি ভারতীয় জনতা পার্টির হাতে পায়ে ধরে বেশ কিছু লোক ধার এনে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে দাবি জানানো হবে? এই বিষয়ে ব্যাপক হারে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এখন বিধায়ক কুণাল ঘোষ, তিনি গতকাল রাজ্যের বাসিন্দাদের মনে একটি প্রশ্ন উস্কিয়ে দিয়েছেন। আপনারা সকলেই সেই বারুইপুরের নিন্দাজনক ন্যাক্কারজনক ঘটনাটির উদাহরণ তো জানেনই। সেখানে এক নাবালিকার সঙ্গে দুষ্কর্মের পরে কি বিভীষিকা তার পরিবারের ওপর দিয়ে গিয়েছিল, সেই পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকার দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার পরিবারটিকে আর্থিক সাহায্য 25 লক্ষ টাকা ঘোষণা করেছে এবং পশ্চিমবঙ্গ সরকার পরিবারের একজনকে, শোনা যাচ্ছে তার পিতাকে, সরকারি চাকরি দেওয়ারও ঘোষণা করেছে। আর এরপরেই তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ তিনি কিন্তু প্রকাশ্যে প্রশ্ন উস্কিয়ে দিলেন যে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনেই অভয়ার পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার জন্য বহু মানুষ রেলে করে উঠেছিলেন। আজকে সেই ধরনেরই একটি ন্যাক্কারজনক ঘটনার পরে ভুক্তভোগী পরিবারকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 25 লক্ষ টাকা অনুদান দেওয়ার পরেও বহু মানুষ আজকালকার দিনে আর কোনো রকম কথা বলছেন না। দেখবো কুণাল ঘোষ কি বলেছেন। যে কত বড় মিথ্যাচার আরজি করার সময় হয়েছে, যে আরজি করে যখন কোনো ভয়ঙ্কর ঘটনাটি ঘটল, অভয়ার মৃত্যু, তারপরেই একটি সংগঠনের তরফে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে চিঠি যায় ক্ষতিপূরণ দিতে হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সরকারি গাইডলাইন মেনে যে এই ধরনের ক্ষেত্রে, দেখুন মৃত্যু টাকা দিয়ে ক্ষতিপূরণ হয় না, কিন্তু সরকারের খাতায় বিভিন্ন ধরনের মৃত্যু এবং আহতের ক্ষতিপূরণের নিয়ম এবং রীতি আছে, এবং সেটা একটা কাঠামো করা আছে, সারা ভারতবর্ষে সেই কাঠামোটা চালু আছে। তাহলে তখন রাজ্য সরকার সংশ্লিষ্ট পরিবারকে টাকা দিতে চেয়েছিলেন, তখন বলা হয়েছিল মুখ বন্ধ, অমুক তমুক, কেন টাকা দেবেন, টাকা নেব না, কত কি। তাহলে এখনো তো নতুন সরকার টাকা দিচ্ছেন, তাহলে এখন তো সেই ব্যক্তির সেই সব কথাবার্তাগুলো শোনা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও সেটা দিতে গেছিলেন, তখন সেটা নিয়ে সিন ক্রিয়েট করে বলা হলো ঘুষ দেওয়া হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, কেন টাকা দেওয়া হবে? সেই টাকাটা তো এখনো দেওয়া হলো, সেই টাকাটা তো অন্য রাজ্যেও দেওয়া হচ্ছে। এই টাকাটা দেওয়ার মধ্যে তো কোনো অন্যায় নেই। এখন সরকার তার বিধিবদ্ধ নিয়মে কোনো একটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকার টাকা দিচ্ছেন। আমরা সেটাই বলতে চাইছি, তাহলে যে বা যারা অভয়ার সময় নানা রকম মিথ্যা কুৎসা ছড়িয়ে উত্তেজনা তৈরি করেছিলেন, তারা এখন মুখে সেরেটে বাটকে বসে আছেন কেন? আমরা কিন্তু একবারও বলছি না এখন টাকা দেওয়াটা ভুল। টাকাটা সরকার বা এখনকার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দিয়েছেন, দিতে পারেন। একই কাজ আগের মুখ্যমন্ত্রী করেছিলেন, তখন সেটা নিয়ে কিন্তু নাটক করা হয়েছিল, নেব না, ঘুষ দিতে আসছে, কত বড় বড় কথা। কিসের ঘুষ, কেন ঘুষ? সরকারি নিয়মে রয়েছে এটা, এবং সেটা পুলিশ প্রশাসনকেই গিয়ে বলতে হয়, দিতে হয়, অফার করতে হয়, কে নেবেন কে না নেবেন তার ব্যাপার। কিন্তু তার মানে এই নয় যে সেটা ঘুষের টাকা। তো যারা সেই সময় এই ঘুষের টাকা বলে এত কথা বলেছিলেন, তারা মুখে সেলোটে বাটকে বসে আছেন কেন এখন? কোন পরিবারের কন্যা সন্তান হারিয়ে যাওয়ার পরে কখনোই কোন রকম কম্পেনসেশন সেই পরিবারটির দুঃখকে হালকা করতে পারে না, তবুও একটা পরিবারের যে বার্ডেন থাকে সেই বার্ডেনটাকে কিন্তু কিছুটা হলেও হালকা করতে পারে সেই অর্থের সাহায্য কিংবা তার পরিবারের একটা চাকরি। আর এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আরজি করের ঘটনাটি ঘটেছিল, ঠিক সেই ভূমিকাটাই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পালন করার চেষ্টা করেছিলেন, এবং এটাও সুপ্রিম কোর্টের গাইডলাইনে বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো পরিবারের মহিলার সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে একটা কম্পেনসেশন দেওয়ার কিন্তু অনুরোধ সুপ্রিম কোর্ট দেখিয়েছিল। কিন্তু সেই ঘটনার পরে বিভিন্ন ক্ষেত্রে ন্যারেটিভ ছড়িয়ে গেল যে মুখ্যমন্ত্রী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরজি করের অভয়ার পরিবারকে 10 লক্ষ টাকার বিনিময়ে কিনতে চেয়েছেন এবং ঘুষ দিতে চেয়েছেন। আর এই বিষয়ে ইন্ধনকে দিলেন
দিলেন আরজি করেরই নিহত তরুণীর মা, আজকের দিনের যিনি পানিহাটির বিধায়ক মাননীয়া রত্না দেবনাথ। কিন্তু আজকের দিনে বারুইপুরের সূর্যপুরের ঠিক একই ধরনের ঘটনা, একই ধরনের ন্যাক্কারজনক ঘটনা। যদিও অভয়ার মা রত্না দেবী এটা মানতে নারাজ যে তার মেয়ের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল অতটা ভয়াবহ ঘটনা নাকি বারুইপুরের কন্যাটির সঙ্গে ঘটেনি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো এটা জানে যে দুটো একই পরিমাণের বেদনাদায়ক ঘটনা। আর সেই ঘটনার পরে পশ্চিমবঙ্গ সরকার মানবিকতার সিদ্ধান্ত নিয়ে 25 লক্ষ টাকা যখন পরিবারটির হাতে তুলে দিচ্ছে, পরিবারের হাতে যখন চাকরি তুলে দিচ্ছে, আজকের দিনে আর কোনো মানুষ ব্যঙ্গ বা কটূক্তি করার সাহস পাচ্ছে না। কারণ আজকের দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় আর দুর্বল মুখ্যমন্ত্রী নন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু এখনকার দিনে আর কোনো রকম বদমাইশি মানতে চাইবেন না, সেটা তিনি নিজেই বারবার ঘোষণা করেছেন। এমনকি গত সোমবার থেকে গুন্ডা দমন আইনও এই পশ্চিমবঙ্গে লাগু হয়ে গিয়েছে। আর তার জন্যই হয়তো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরে নৃত্য করা সেই সমস্ত ব্যক্তি আজকের দিনের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনো রকম কটূক্তি করার সাহস পাচ্ছেন না। যাই হোক, এরপরে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব পশ্চিমবঙ্গের একটি কলেজে, যে কলেজে এবিভিপি এখন বেআইনি ভাবে নাকি চাঁদা তুলছে, এমনটাই একটি ভিডিওতে প্রকাশ্যে দেখা গেছে। 5 টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে নেওয়া হচ্ছে অবৈধভাবে, যেটার কোনো রকম আইনি স্বীকৃতি নেই। আর এই ঘটনাটার প্রতিবাদ করার জন্য আজকের দিনে এক কলেজ ছাত্র কতটা ভয় এবং প্রাণ সংশয়ের মধ্যে পড়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো যে 5 টাকা করে কিভাবে চাঁদা নেওয়ার প্রতিবাদটি জানিয়েছিল সেই ছেলেটি। দেখুন। দক্ষিণবঙ্গ, তোমার নাম রূপসা সেনগুপ্ত, তুমি পাড়ার দোকান। দাদা বলছি যে একটা দাদার সাথে কথা বলছি। হ্যালো, হ্যাঁ, এটা কিসের হিসাবে মানে স্টুডেন্টদের কাছে টাকা নেওয়া হচ্ছে? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, মানে সবার কাছে 5 টাকা করে কিসের মেম্বারশিপ নেওয়া হচ্ছে একটু জানা গেলে ভালো হতো, কলেজের ভেতর তো। হ্যাঁ, না আমি জিজ্ঞেস করতে পারবো না, আমি স্টুডেন্ট হিসাবে যে তুমি কলেজের ভেতরে স্টুডেন্টদের কাছে যে মেম্বারশিপ নিচ্ছ, কিসের মেম্বারশিপ এটা? ওটা তো মেম্বার, এটা কি হয় না? আমি তোমার সাথে কোনো খারাপ বিষয় খারাপভাবে কথা বলছি, আমি জিজ্ঞেস করছি এটা কি। তোমার কাছে নিয়ম আছে এটা কি? কে দিচ্ছে ওকে বলে? ভাই তুই কে দিল ভাই? কে দিল মেম্বারশিপ? কি বলেছে এটা, কি বলেছে? অখিল ভারতীয় বিদ্যা পরিষদ অর্থাৎ এবিভিপি, যদিও ভারতীয় জনতা পার্টির কোনো ডাইরেক্ট স্টুডেন্ট ইউনিয়ন নেই, কিন্তু তবুও এবিভিপি ভারতীয় জনতা পার্টি ঘনিষ্ঠ, এটা কিন্তু সর্বজন বিদিত। আর এই এবিভিপি আজকে কলেজে কলেজে বিভিন্ন জায়গায় 5 টাকা করে চাঁদা তুলছে, কুপন কাটছে। এটা কতটা আইনি স্বীকৃতি পেয়েছে সেটা আমার জানা নেই, এবং আদৌ কলেজে এই ধরনের 5 টাকা করে চাঁদা কাটা যায় কিনা সেটাও আমার জানা নেই। কারণ তৃণমূল কংগ্রেসের আমলে যারা এই টাকা তুলতো সেইটারই বিরোধিতা কিন্তু সেই সময় ভারতীয় জনতা পার্টি করত, আর সেইটার বিরোধিতা করেই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি নিজেদের সরকার গঠন করেছে। আর এই ঘটনারই প্রতিবাদ এক স্টুডেন্টকে আমরা দেখলাম টেলিফোন করে করতে। আর তারপরে সেই স্টুডেন্টটার কি অবস্থা আজকে জানেন? পশ্চিমবঙ্গের বর্তমান সরকার তাদের নির্বাচনী প্রচারে বলেছিল যে ভয় আউট, ভরসা ইন। আর এই ভরসার উপরে দাঁড়িয়েই সম্ভবত সেই ছেলেটি ফোন করেছিল অখিল ভারতীয় বিদ্যা পরিষদের যারা এই 5 টাকার কুপন কেটেছে, কিন্তু সে বুঝতে পারেনি যে আসলে এখন পশ্চিমবঙ্গে ভরসা আউট, ভয় ইন হয়ে গিয়েছে এবং তাকে ভয়ের সম্মুখীন হতে হবে। দেখুন, আমি দেখাবো সেই যুবকটি গতকাল রাত্রে একটি ভিডিও প্রকাশ করে নিজের প্রাণ সংশয়ের কথা কিভাবে উল্লেখ করছেন। দেখুন। নমস্কার, কথা বলার এখন অবস্থাতে আমি নেই, আপনারা বুঝতেই পারছেন কেন আমি অতি আবশ্যক কারণে এই ভিডিওটা এখন করতে বাধ্য হচ্ছে। আমি জানি না আর কতক্ষণ আমি বেঁচে থাকতে পারবো, বা কতক্ষণ আমি লড়তে পারবো, কতদিন লড়তে পারবো আমি জানি না, আর কটা মাস আমি বাঁচবো, বা কটা সপ্তাহ বা কত ঘন্টা আমি বাঁচবো জানি না, এর কিছুক্ষণ পরেই আমার মৃত্যুবরণ করতে হবে কিনা। এই আরএসএস এর উইংস এবিভিপি ছাত্র সংগঠনের সত্যিটা আমি তুলে ধরলাম। ওয়েস্ট বেঙ্গলের একমাত্র আমাদের ভৈরব গাঙ্গুলি কলেজে সত্যিটা তুলে ধরলাম যে ওরা কলেজের ভেতর এবিভিপির মেম্বারশিপের নামে টাকা তুলছে। প্রমাণ সহ, উপযুক্ত প্রমাণ সহ সমস্ত কিছু আমি ফেসবুকে ছেড়েছি। তারপর থেকে রীতিমতো মিনিমাম এত ফোন আসছে, আমি সব ফোন ধরিনি, কিন্তু যেই ফোনটার পর আমি আপনাদের সামনে না বললেই নয়, আমার নিজের মনে হচ্ছে আমি আর কতক্ষণ বাঁচবো আমি জানি না, ওরা আমাকে মেরে ফেলবে জানে। আর আমি আজকে এই কথাটা বলে দিচ্ছি, আমি যদি মারা যাই তাহলে এর জন্য দায়ী থাকবে এবিভিপি, আরএসএস, ভারতীয় জনতা পার্টি। শুনুন রেকর্ডটা, আমাকে কলেজে ডেকে ষড়যন্ত্র করে কি করে মারার চেষ্টা করছে। এখন আমি কলেজ থেকে বেরিয়েছি 2টোর পর, কিন্তু 4:30 5টার পর একজন মেয়েকে দিয়ে ফোন করি, এখন কিভাবে আমাকে মারার চেষ্টা করছে শুনুন। কোথায় আসতে হবে? আমি তো কলেজের সামনেই আছি, কিন্তু ছেলে খুব ঘিরে রেখেছে, খুব হ্যারাস করছে আমাকে, এখান থেকে যেতে দিচ্ছে না। আচ্ছা, আমি কলেজের সামনেই আছি, কলেজেও কেউ নেই, সামনে কেউ নেই।
তুমি একবার থানায় কমপ্লেন করো, বেলঘড়িয়া পুলিশ স্টেশনের নাম্বার দিচ্ছি, তুমি থানায় ফোন করে বলো। আমাকে যে ফোনটা করলে থানায় একবার ফোন করো। কি বলছো বুঝতে পারছি না। আমাকে যে ফোনটা করলে তুমি থানায় একবার ফোনটা করো, থানার নাম্বার পাঠাচ্ছিলাম। আবার আরেকবার ফোন করেছে, আবার আরেকবার ফোন করে দেখুন বলছে। হ্যালো, হ্যাঁ বলছি প্লিজ একটু তুমি আসো না, পুলিশে কল করলে একটা ফ্যামিলি ইস্যু হয়ে যাবে আর রেপুটেশন। তোমার যদি ভুল না থাকে তুমি পুলিশে ফোন করবে না, ঠিক বলছো? গেট নেই, ভুল নেই, আমি তো সেটা জানি যে ভুলটা আমার নেই, কিন্তু আমার ভয় করছে খুব। Please একটু তুমি আসো, তুমি আসলে খুব ভালো হয়। আচ্ছা আমি তো এখন এখানে নেই, আমি আউট অফ স্টেশন আছি। আর বলছি, হ্যাঁ ঠিক আছে, তোমাকে যেটা বললাম তুমি থানার নাম্বার, বেলঘড়িয়া থানা পুলিশের নাম্বার পাঠাচ্ছি, তুমি আমাকে যে ফোনটা করে বলতে পারছো, যেটা তুমি অবশ্যই থানার নাম ফোন করলে থানা তো বলতে পারবে জানাতে পারবো, বাট এটা রেপুটেশন তো বোঝে একটা ফ্যামিলি। না। তুমি যদি পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্ব বা শত্রুতা করার কোনো ইচ্ছা নেই, কিন্তু এই ঘটনা এটাই প্রমাণ করে দিচ্ছে যে ভয় আউট ভরসা ইন এই কথাটা ভারতীয় জনতা পার্টি বলে যে ক্ষমতায় এসেছিল, সেটা আজকালকার দিনে একটা হাস্যকর গিমিক হিসাবে পরিণত হয়ে যাচ্ছে। এক যুবক কলেজের ছাত্র, সে শুধুমাত্র এতটুকুই জানতে চেয়েছিল যে 5 টাকা করে কেন চাঁদা তোলা হচ্ছে, আর তার পরিপ্রেক্ষিতে সেই যুবকের কাছে বারবার ফোন আসছে। প্রশাসন নিশ্চয়ই এই ভিডিও তাদের কাছে পৌঁছাচ্ছে। প্রশাসনের কাছে আবেদন যে ভারতীয় জনতা পার্টি, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ভয় আউট ভরসা ইন এই কথাটা যখন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়, সেইটাই যেন প্রতিষ্ঠা হয়। এবং আমরা চাইবো যারা এই ধরনের ভাবে টাকা তুলে বেড়াচ্ছে, যারা একসময় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের টাকা তোলাটাকে একেবারে মানুষের কাছে প্রচারের সামনে এনে ক্ষমতায় বসেছে, তারা নিজেরা যেন এই সমস্ত কিছুকে প্রশ্রয় না দেয়। এবং এই যে যুবকটিকে আপনারা দেখছেন আজকে প্রাণ সংশয়ে ভুগছে, কাদের নাম নিচ্ছে সেটাও আপনারা দেখতে পেলেন। নিশ্চয়ই প্রশাসন এর সঙ্গে যোগাযোগ করে এই যুবকের সুরক্ষার ব্যবস্থা করবে, এমনটাই আমরা আশা রাখি। এবং পশ্চিমবঙ্গে যেন সত্যি করেই ভয় আউট ভরসা ইন প্রত্যেকটা নাগরিকের মধ্যে হয়, এটাও আমরা ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে তাদের কাছে আবেদন রাখি। কিন্তু আমি আপনাদেরকে এরপরে দেখাতে নিয়ে যাব যারা আশাকর্মী রয়েছে তারা আজকে কতটা সংশয়ের মধ্যে ভুগছেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। তাদের অভিযোগ যে বিভিন্ন জায়গায় তারা যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিল, তারা কেউ অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, এবং তারা গ্রামে যখন যাচ্ছে তাদেরকে সেই পরিবারের মহিলারা ধরে হেনস্থা করছে। প্রাণ সংশয়ে তারা এখন স্থানীয় থানায় ডেপুটেশন দিতে গিয়েছে, এবং সেখানে আশাকর্মীরা কি অভিযোগ করলো আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন। আর আমি খুবই ভয়ের মধ্যে আছি, আমাকে যে কি করবে আমি সেটা বলতে পারছি না। আমাকে এবার আপনারা একটু প্রোটেকশন দিলে আমার মনে ভালো হয়। আমরা সেন্টারে যেতে পারছি না, সেন্টার নিয়ে অনেক কিছু করছে, এইটা বিষয়টা আমাদের সবাইকে জানাতে হবে। আপনারা একটু আমাকে এইভাবে একটু দেখা করেন। আমাদের নিরাপত্তা চাইছি, আমরা তো আর সেন্টারে যেতেও পাচ্ছি না। আর মানে আমাদের উপরে খুব হুমকি আসছে, চাপ আসছে যে মানে আমাদের মারবে, এরকম হুমকি আসছে। আমাদের ওই যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আমাদের কাছে ভেরিফিকেশনের জন্য দেওয়া হয়েছিল, এবার ওরা বলতে চাইছে যে আপনাদের কাছে পাড়ার সব ফর্ম এসেছে। এবার আমরা বলছি যে না, মানে কোনো জায়গায় 10-12টা, কোনো জায়গায় 5টা এরকম ফর্ম এসেছে। তা ফর্ম এবার ওরা বলছে না আপনাদের কাছে সব এসেছে, আপনারা কেটে দিয়েছেন নাম। এবার আমরা প্রত্যেকের বাড়িতে গেছি, এখন তারা একতা হয়ে বলছে যে আপনারা কারুর বাড়ি যাননি, আপনারা ওখানে বসেই ইয়ে করে দিয়েছেন, কেটে দিয়েছেন, আপনারা সেন্টারে বসে বা বাড়ি বসে কেটে দিয়েছেন। ওরা তো হুমকি দিচ্ছে, ওখানে হুমকি দিচ্ছে। দেখলেন তো যে আমাদের একটা দিদিকে কালকে কি পরিস্থিতি করেছে। হ্যাঁ, ভিডিও অফিসে কালকে জানিয়েছি তো আমরা। অন্নপূর্ণা ভান্ডার, যেটি বিগত দিনে নাম ছিল লক্ষ্মীর ভান্ডার, এবং এই লক্ষ্মীর ভান্ডারটার সব থেকে বড় দুর্বল পয়েন্ট আপনি যদি বলতে পারেন তাহলে মহিলাদের কাছে হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারটা সকলেই পেত। আর এই অভ্যাসটা কিন্তু মহিলা মা বোনেদের মধ্যে রয়ে গিয়েছে যে আমি একেবারেই যখন ভাতা হিসাবে একটি টাকা বছরের পর বছর পেয়ে আসতে থাকি, তখন সেটা কিন্তু তারা নিজেদের অধিকার হিসাবে ভাবতে শুরু করে। আর এই অধিকারটাই অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বহু মানুষের নাম উঠছে না, তার কারণ একাধিক ক্রাইটেরিয়া এর মধ্যে রয়েছে। আর সেই মহিলারা আজকে কিন্তু ওই বিগত দিনে যে টাকাটি লক্ষ্মীর ভান্ডারের নামে পেতেন, সেই টাকাটা না পেয়ে আজকের দিনে ছটফট করছেন। আর এই ঘটনায় যারা ফর্ম ফিল আপ করেছিলেন, এখন সব থেকে বেশি সমস্যার মধ্যে কিন্তু সেই আশাকর্মীরা, পৌরসভার কর্মীরাই পড়ছেন। সকলে ভাবছেন আসল ভিলেন এরাই তাদের নামটিকে স্ক্রুটনির মাধ্যমে কেটে দিয়েছে, কিংবা কোনো রকম স্থানীয় শত্রুতার
জন্য এই নামটিকে কেউ কাটতে বলে দিয়েছে, বা এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছে সেই জন্য সেই নামটিকে ইচ্ছাকৃতভাবে কেটে দিয়েছে। এরকম একাধিক অভিযোগে স্থানীয় যারা আশাকর্মী এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছিলেন, বিভিন্ন গ্রামে গিয়ে মহিলাদের এখন আগ্রাসনের শিকার হচ্ছে, যার জন্য এই মহিলারাও এখন ভয় পেয়ে যাচ্ছে এবং তারা কাজ করতে চাইছে না। স্থানীয় থানায় গিয়ে তারা নিজেদের ডেপুটেশন দিয়ে এই ঘটনা থেকে যাতে সুরাহা পাওয়া যায় সেটারই চেষ্টা করছে। প্রশাসন যদি এই সমস্ত ভিডিও দেখে থাকে অতি অবশ্যই এই বিতর্কিত মামলার যে কোনো রকম সুরাহা তারা বের করবে এমনটাই আশা এবং আবেদন রেখে আমি আপনাদেরকে এরপরে নিয়ে চলে যাচ্ছি বারুইপুরে। বারুইপুরে আপনারা সকলেই জানেন প্রসেনজিৎ বিশ্বাস নামে এক নাবালক খুব ভালো ফুটবল খেলতো। ফুটবল খেলায় জয়লাভ করার জন্য বন্ধুদের সঙ্গে শত্রুতা হয় এবং বাড়ি থেকে সেই বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে ছুরির আঘাতে আহত করে সেই নাবালক প্রসেনজিৎ বিশ্বাসকে করা হয় বেশ কিছুদিন আগে। আর এরপরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়া তারা নেমে পড়ে এই বারুইপুরের ঘটনাটায় একটা কমিউনাল অ্যাঙ্গেল তৈরি করার জন্য। আর বেশ কিছু মিডিয়াতে একেবারে প্রকাশ্যে প্রসেনজিৎ বিশ্বাস একজন হিন্দু বালক ছিল আর তাকে যারা মেরেছে তারা সকলেই জেহাদি মনোভাবাপন্ন ছিল, এমনটাই ন্যারেটিভ কিন্তু পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ারও কাজ করেছিল। আর এরপরেই সেই চ্যানেলটির নামে বিস্ফোরকভাবে সামনে এলো সেই প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের বক্তব্য। আমি শোনাবো প্রসেনজিৎ বিশ্বাসের দিদি তিনি কিভাবে পশ্চিমবঙ্গের একটি চ্যানেলকে একেবারে প্রকাশ্যে মুখোশ খুলে দিয়েছে এবং সেই চ্যানেলটি যে ইচ্ছাকৃতভাবে মিথ্যাভাবে এই ঘটনাকে হিন্দু মুসলমানের ন্যারেটিভ দিচ্ছে সেইটাও তারা বলেছেন। এবং শুধু প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেখানে মুসলিম যুবক একাই নেই, তার সঙ্গে অনেক হিন্দু যুবকও ছিল এই ঘটনার সঙ্গে যুক্ত, যে ঘটনাটা কিন্তু ওই চ্যানেলটি চেপে গিয়েছিল। আমি শোনাবো প্রসেনজিৎ বিশ্বাসের দিদি তিনি কি বলেছেন প্রকাশ্য মিডিয়াতে, দেখুন। নিশ্চয়ই যাবে না। আপনি এলাকায় যেখানে যাকে খুঁজে জিজ্ঞাসা করবেন যে ছেলেটা কিরকম ধরনের, সবাই বলে দেবে আপনাকে এক ডাকে। আর ওর ডাকনাম বচু, সবাই জানো ওকে বচু বলে, ভালো না সবাই ওকে বচু বলে চেনি, যে ওটাই বা জানি। তাই আমরা কোনো রকম পার্টির রঙ এখানে লাগাতে চাই। রিপাবলিক বাংলা যে চ্যানেল রয়েছে ওরা অনেক চ্যানেল নিতে এসছে, তার মধ্যে ওরা ইন্টারভিউ নিয়েছে, ওরা ওদের মতন মন গড়া কথা বলছে। ওরা যে কথাগুলো বলছে খবরটা যেটা সেটা সম্পূর্ণ পরিমাণে সম্পূর্ণ ভুল বলছে। কারণ আমরা কোনো মতে কোনো পার্টিরগত ব্যাপারে নেই, আমরা কোনো পার্টির লোকের উস্কানি কি সেটা আমাদের কোনো জানা। ওরা বলছে লাইকালের উস্কানিতে এসবগুলো ঘটনাগুলো হয়েছে, ঠিক আছে। সেই মুহূর্তে দেখুন আমরা যে মুহূর্তে সেই মুহূর্তে সে ওখানে ছিল না, আমরা কাউকে দেখতে পাইনি। সেই ক্ষেত্রে আমরা পার্টিগত কোনো কিছু বলতে চাই না, আমরা পার্টিগত কোনো ব্যাপারই নেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আরও বলেছে যে আমরা মানে যারা ওকে মেরেছে রিপাবলিক বাংলা থেকে বলছে যারা ওদেরকে মানে আমার ভাইকে যারা মেরেছে তাদের কথা বলছে, তাদেরকে নাকি প্রচণ্ড পরিমাণে আমরা মানে ওদেরকে পুলিশ নিয়ে ওরা বলছে পুলিশ ওদেরকে মেডিকেল করাতে নিয়ে গেছিলো হসপিটালে, তখন সাধারণ পাবলিক ধরে ওদেরকে প্রচণ্ড পরিমাণে মারধর করেছে। এই কথাটাও সম্পূর্ণ ভুল, এই কথাটা সম্পূর্ণ ভুল। কোনো জায়গায় কোনো ফুটে দেখাতে আমরা যে মেরেছে, আমরা যখন যতজন গেছিলাম সবাই গিয়ে দেখেছি যে ওরা একটা বেডের তলায় 3 জন লুকিয়ে রয়েছে, ছাতা মাথা সব কিছু দিয়ে ঢাকা ওদেরকে দিয়ে রেখে দিয়েছে, ওরা শুধু একবার করে মাথা উঁচু করে দেখছে আর মাথা নিচু করে বসে আছে। এই ভারতবর্ষ আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে যে সব জায়গাতেই একটা ন্যারেটিভ যদি তৈরি করে দেওয়া হয়, বিশেষ করে কমিউনাল অ্যাঙ্গেল যদি তৈরি করে দেওয়া হয়, তাহলে খবর বেশ মুখরোচক হয় এবং ভিউজ এবং ইনকাম এটা কিন্তু একেবারে ছাপ্পার ফাড়কে হয়ে থাকে। কিন্তু আমাদের মোটো আলাদা, আমাদের মোটো হচ্ছে যারা দুষ্কৃতী, যারা নোংরা মনোভাবাপন্ন, যারা কুকর্মকারী তাদের কোনো ধর্ম হয়ে থাকতে পারে না। এপিজে আব্দুল কালাম তিনি মুসলিম, তার জন্য আমি তাকে আতঙ্কবাদী বলতে পারি না। আর আশারাম বাপু তিনি একজন হিন্দু সাধক, তার জন্য আমি তাকে একেবারে শ্রেষ্ঠ বলতে পারি না, তাকে বলতে হয়। এটাই আমার মোটো। তাই যারা দুষ্কর্মকারী, যারা একেবারেই সত্যি করে আতঙ্কবাদী, তাদের কোনো ধর্ম কোনো জাত কিচ্ছু হয়ে থাকতে পারে না। কিন্তু বিভিন্ন চ্যানেল তাদের খবর মুখরোচক করার জন্য এটা করে থাকে। আর তাদের কিভাবে আজকে এই প্রকাশ্যে ওই পরিবারের যে বাইকটি আপনাদেরকে দেখালাম তারপরে মুখোশটা খুললো সেটাও আপনারা দেখতে পেলেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা ঘটনায় দোষী বা নির্দোষ তার জাতপাত দেখে নয়, তার যে ক্রাইম করার মোটিভ সেটা দেখেই হওয়া উচিত এবং আদালতের রায়ে যাকে নির্দোষ বা দোষী ঘোষণা করা হবে তাকেই প্রকৃত অর্থে দোষী বা নির্দোষ মানা উচিত। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিকে লাইক করে নেবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।